যখন ইসরায়েল অভিমুখে ইরান কোনো মিসাইল ছুড়ে মারে তখন ইরাক, সিরিয়া, জর্ডান সহ উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা বাধা দেওয়ার চেষ্টা করে। আবার ভূমধ্যসাগরে মার্কিন নৌবহর তো আছেই। এত কিছুর পরও কোনো কারণে ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করতে পারলেও সেখানেও রয়েছে আয়রন ডোম সহ 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরপরেও এখন পর্যন্ত অসংখ্য ইরানের মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে নির্ভুলভাবে আঘাত এনেছে, যে কারণে এই প্রশ্ন উঠছে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে ইরান। গোয়েন্দা বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর পেছনে থাকতে পারে চীনের অত্যাধুনিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বাইদু। ধারণা করা হচ্ছে ইরান হয়তো এই সিস্টেম ব্যবহার করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে। বাইদু আসলে কি? চীনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কিভাবে যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমরিনা। বাইদু হলো চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের জিপিএস-এর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। 2020 সালের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিস্টেম চালু করেন। চীনের এই প্রকল্পের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অভিজ্ঞতা। 1996 সালে তাইওয়ান সংকটের সময় চীন উপলব্ধি করে যদি যুক্তরাষ্ট্র ভবিষ্যতে জিপিএস ব্যবহারে সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তাদের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা গুরুতর ঝুঁকিতে পড়তে পারে। এই আশঙ্কা থেকেই চীন নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা তৈরির দীর্ঘমেয়াদী প্রকল্প শুরু করে, যার ফলাফল বাইদু। বাইদু সিস্টেমের একটি বড় বৈশিষ্ট্য হলো এতে স্যাটেলাইটের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। যেখানে যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থায় রয়েছে প্রায় 24টি সক্রিয় স্যাটেলাইট, সেখানে চীনের বাইদু সিস্টেম ব্যবহার করে প্রায় 45টি স্যাটেলাইট। বিশ্লেষকদের মতে এই অতিরিক্ত স্যাটেলাইট কভারেজ পৃথিবীর অনেক অঞ্চলে অবস্থান নির্ধারণকে আরও নির্ভুল করে তোলে। এছাড়া বাইদু সিস্টেম শুধু অবস্থান নির্ধারণই করে না, এটি যোগাযোগ ও তথ্য আদান প্রদানের কিছু অতিরিক্ত সুবিধা দেয়, যে কারণে এটি সামরিক ক্ষেত্রেও ব্যবহারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর এখনও পাওয়া যায়নি। ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তারা বাইদু ব্যবহার করছে। তবে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আগে বলেছিল তারা বিশ্বের সব ধরনের প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে এবং কোনো একটি একক উৎসের উপর নির্ভর করে না। এই বক্তব্য থেকে ধারণা করা হয় ইরান হয়তো একাধিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম একসঙ্গে ব্যবহার করছে, যার মধ্যে বাইদুও থাকতে পারে। বিশ্লেষকদের মতে সামরিক প্রযুক্তিতে এই ধরনের বহুমাত্রিক নির্ভরতা একটি সাধারণ কৌশল। এতে কোনো একটি প্রযুক্তি ব্যাহত হলেও পুরো সিস্টেম অচল হয়ে যায় না। বাইদু ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ অনেক বেশি নির্ভুল হতে পারে। বিশ্লেষকদের মতে এই সিস্টেমের ত্রুটির সীমা 1 মিটারেরও কম, অর্থাৎ একটি মিসাইল প্রায় নির্দিষ্ট বিন্দুতে গিয়ে আঘাত হানতে সক্ষম। এছাড়া এই সিস্টেম লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন হলে স্বয়ংক্রিয়ভাবে দিক সংশোধন করার ক্ষমতাও রাখে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিস্টেম পশ্চিমা জ্যামিং প্রযুক্তিকে সহজে এড়িয়ে যেতে পারে। গত বছরের যুদ্ধে ইসরায়েল জিপিএস সংকেত বিভ্রান্ত করে অনেক ইরানি ড্রোনকে ভুল পথে পাঠাতে সক্ষম হয়, কিন্তু বাইদু সিস্টেমে উন্নত ফ্রিকোয়েন্সি প্রযুক্তি ও নেভিগেশন মেসেজ অথেন্টিকেশন ব্যবস্থার কারণে এই ধরনের ইলেকট্রনিক বাধা মোকাবেলা সহজ হয়। এছাড়া বাইদুতে একটি শর্ট মেসেজ কমিউনিকেশনও রয়েছে। এর মাধ্যমে অপারেটররা প্রায় 2000 কিলোমিটার দূরত্বে থাকা ড্রোন বা ক্ষেপণাস্ত্রের সঙ্গে যোগাযোগ করতে পারে, যে কারণে প্রয়োজন হলে মাঝপথেই লক্ষ্যবস্তু পরিবর্তন করাও সম্ভব। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের সংখ্যা আসলে কত তা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়নি, তবে এটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং উন্নত মিসাইল শক্তিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এই মিসাইলগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিশ্লেষকদের মতে ইরান তার ক্ষেপণাস্ত্রগুলো স্থায়ী ঘাঁটিতে না রেখে মোবাইল লঞ্চার বা ট্রাকে বহন করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখে। ইরানের বিশাল ভূখণ্ডে এই মিসাইলগুলো ছড়িয়ে থাকার কারণে সেগুলো শনাক্ত করা বা ধ্বংস করাও কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ এখন শুধু মিসাইল, ড্রোন বা বিমান হামলার লড়াই নয়, এটি প্রযুক্তি, স্যাটেলাইট, সাইবার যুদ্ধ এবং তথ্য প্রযুক্তির আধিপত্যের লড়াইও। আর যদি সত্যি ইরান চীনের বাইদু সিস্টেম ব্যবহার করে থাকে তাহলে সেটি শুধু একটি প্রযুক্তিগত উন্নয়নই নয়, বরং যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জিপিএস নির্ভর আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যের সংখ্যা তাই এখন শুধু আঞ্চলিক শক্তির লড়াই নয়, এটি বৈশ্বিক প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতারও একটি
নতুন মঞ্চ হয়ে উঠছে।